আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে কি আওয়াজ আলোচিত ও সমালোচিত হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা। যে আসলে আমি 14টি বিষয় আপনাদের সামনে বলবো। এই 14টি বিষয় যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনার জ্ঞান দিয়ে আপনি বিচার করবেন যে আসলে এই সঙ্গীত নিয়ে আমরা গর্ব করব নাকি এই সঙ্গীতকে পরিবর্তন করা দরকার। 1 নম্বর হলো যে জাতীয় সঙ্গীতের যে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাড়ি হলো ভারতে, আর জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে বাংলাদেশে। তাহলে যার বাড়ি হচ্ছে ভারত, বাংলাদেশের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। তার সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিভাবে বলা যায়? এটা কোনোদিন যুক্তি হতে পারে না যে অন্য দেশের একটা আয়ার করা ব্যক্তির লেখা একটা সঙ্গীত বাংলাদেশের হতে পারে। 2 নম্বর হলো এই রবি ঠাকুর, সে কোনোদিন আমাদের পূর্ব বাংলার কোনোদিন সে ভালো চাই নাই, সে সবসময় আমাদের বিরোধিতা করেছে। তাহলে যে আমাদের সবসময় বিরোধিতা করেছে তার সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আর এর দ্বারা বোঝা যায় যে সে আমাদের দেশের জন্য সেই সঙ্গীত গান নেয়। 3 নম্বর হলো এটা এমন একটা সঙ্গীত গীত, পুরা গীতের ভিতরে, পুরা গানের ভিতরে বাংলাদেশ নামটা পর্যন্ত নাই। তাহলে যেই সঙ্গীতরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত তার ভিতরে বাংলাদেশ নামটা নাই, এটা কিভাবে জাতীয় সঙ্গীত হতে পারে আমার বুঝে আসে না। 4 নম্বর হলো যেই গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীত লেখা। আমরা ছিলাম পূর্ব বাংলা, আমাদের বিপরীত লেখা ছিল কিন্তু এই সঙ্গীত, কিন্তু আজকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত বলে চালিয়ে দিচ্ছি। ইতিহাস না জানার কারণে আজকে আমাদের এই অবস্থা। 5 নম্বর হলো এটা এমন একটা সঙ্গীত যার ভিতরে এমন অনেক লাইন রয়েছে যেগুলা ইসলামিক দৃষ্টিতে শিরকে নামান্তর। তোমার আকাশ তোমার বাতাস চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস, উমা পাগুনে তুর আমের বনে। এরকম যে উমা বনে যে কাকে সম্বোধন করা হচ্ছে ইতিহাস এবং যদি ব্যাখ্যা করা হয় তাহলে উমা বলে সে দুর্গা, যে মা আছে ওই দুর্গাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে 92% একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্গা মাকে সম্বোধন করে যে গীত, যে সঙ্গীত, যে গান রচিত, এটা কোনোদিন 92% মুসলিম রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হতে পারে না। 6 নম্বর হলো এটা 120 বছর আগের লেখা, অর্থাৎ বাংলাদেশ জন্মের প্রায় 66 বছর আগের লেখা এই সঙ্গীত, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 66 বছর আগের লেখা। এটা তিনি কিভাবে বলতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হবে, বাংলাদেশ রাষ্ট্র হবে, আর এরকমভাবে তিনি আমাদের জন্য লিখে গেছেন? এটা তো মূর্খের মতো কথা। 7 নম্বর হলো রবি ঠাকুর, তার জন্ম হয়েছে 1861 সালে, তার মৃত্যু 1941 সালে। আর ভারতবর্ষ, পাকিস্তান এবং হিন্দুস্তান আলাদা হয়েছে 1947 সালে। তাহলে রবি ঠাকুর মারা গেছে 1941 সালে, আর হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়েছে 1947 সালে। তার মৃত্যু প্রায় আরও 6-7 বছর পরে। আর 6-7 বছর পরে মারার পর পাকিস্তানের সাথে আমরা ছিলাম, পাকিস্তান থেকে আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছি। তাহলে আমরা ইংরেজদের থেকে আলাদা হলাম এই রবি ঠাকুরের আরও মৃত্যুর 6-7 বছর পর। তার আরও অনেক বছর পরে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে। ইংরেজদের থেকে যে আমরা স্বাধীনতা পাবো এটাই তো কোনো গ্যারান্টি ছিল না। তাহলে ওই রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত, তার একটা লেখা গীত কিভাবে আমাদের দেশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? 8 নম্বর হলো গানটি ভারতের কবি ভারতের একটা রাজ্যকে উদ্দেশ্য করে লিখেছিলেন, আর সেই রাজ্যটার নাম আমরা জানি ভারতের পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গ আছে তাকে বাংলা বলা হয়, তাকে উদ্দেশ্য করে তিনি কিন্তু লিখেছিলেন। 9 নম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমার এই বাংলাদেশ, এতে থাকবে বীরত্বের স্মৃতিচরণ, কিন্তু
এই জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় বীরত্বের কোনো কথা আসে না, বীরত্বের কোনো স্মৃতি নাই, বরং শুধু মরি হাই হাই এরকম লেখা। তাহলে 30 লক্ষ মা বোন তাদের ইজ্জত এবং যুদ্ধের বিনিময়ে যে দেশকে স্বাধীন করেছে, তাহলে এর দ্বারা প্রমাণিত হয় না যে আসলে আমরা যে স্বাধীনতা চেয়েছি যেরকমভাবে ঠিক তেরকম আমরা পাই নাই। 10 নম্বর হলো গত 53 বছরে আমাদের জাতীয় সংকট কিংবা দুর্দিনে সেটা কোনো ভূমিকা পালন করতে পারে নাই। 11 নম্বর, এটা রচয়িতার প্রতি বাংলাদেশে অধিকাংশ মানুষের মতাদর্শের মিল নাই। 12 নম্বর, যে রবি ঠাকুর 1941 সালে মারা গিয়েছেন। 1941 সালে মারা যাওয়ার পর বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্ক নাই। কিভাবে সম্পর্ক নাই? কারণ এর সময় তো ইংরেজদের থেকে আমরা আলাদা হতে পারি নাই, তাহলে বাংলাদেশ কখন থেকে আসবে? তাহলে এটা বাংলাদেশের জন্য গিয়েছে, এটা মূর্খের মতো কথা। 13 নম্বর হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় রবি ঠাকুর এর বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? এর দ্বারা বোঝা গেল তিনি আমাদের দেশকে শিক্ষিত হবে এরকম চান নাই। মানুষ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান কেন করে? মূর্খরা যেন তার থেকে শিক্ষা নিয়ে শিক্ষিত হতে পারে। তাহলে রবি ঠাকুরের এর কথার দ্বারা বোঝা গেল তিনি আমাদের দেশের মধ্যে বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়ে আমরা শিক্ষিত হই এটা তিনি চান নাই। যেই ব্যক্তি বাংলাদেশের মানুষ শিক্ষিত হবে এরকম চান নাই, তার একটা লেখা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 14 নম্বর যে বিষয়টা, আমার দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় তার অনেক অবদান রয়েছে। জায়গায় জায়গায় পাড়া মহল্লায় তিনি তার কবিতার মাধ্যমে মানুষকে জাগিয়ে তুলেছেন যুদ্ধের জন্য। তাই তার যে কবিতাগুলো রয়েছে যে কোনো একটা থেকে জাতীয় সঙ্গীত অথবা জাগ্রত কবি মুহিব খান ইঞ্চি 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 মাটি সোনা চাইতে কাঠি, এইগুলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত। কারণ এখানের মধ্যে দেশের যেরকম কথা রয়েছে, প্রতিটা মানুষ এই দেশের পুরা বিতর্গত যা আছে এই জাতীয় সঙ্গীত এইগুলার মধ্যে রয়েছে। তাই আমার একটা আবেদন যে বাংলাদেশের মানুষ এতদিন কিছু বলতে পারে নাই, তাই এখন যেহেতু শিক্ষিত মানুষ, তারা একটা বিচার বিবেচনা করে এই বাংলাদেশকে কিভাবে, বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত কিভাবে সংস্কার করে পরিবর্তন করে সুন্দর একটা সঙ্গীত জাতির সামনে পেশ করতে পারবে, এই নিয়ে ইনশাল্লাহ তারা আলোচনা করবে এবং এই পর্যন্ত তারা পৌঁছবে যে এই সঙ্গীতকে পরিবর্তন করে ইনশাল্লাহ আমাদের সামনে তারা সুন্দর একটা সঙ্গীত আমাদেরকে উপহার দিবে।